হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকে আমি আমার পছন্দের একটি উপন্যাসের কাহিনী শুধু আপনাদেরকে শোনাবো না, দেখাবো। এই সুযোগ করে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই, কারণ রিসেন্টলি তারা মুক্তি দিয়েছে সৌভিক চট্টোপাধ্যায়ের লেখা জনপ্রিয় ভৌতিক এবং তন্ত্র সাধনা সম্পর্কিত উপন্যাস নিকষ ছায়া অবলম্বনে একটি ওয়েব সিরিজ। কাহিনীর প্রধান নীরেন ভাদুড়িয়ার পাঠক নন্দিত চরিত্রটিকে লেখক লজিক আর অ্যান্টি লজিকে গড়তে চেয়েছিলেন। তাই প্রাক্তন সিবিআই অফিসার হয়েও রিটায়ারমেন্টের পর একজন অকাল্ট স্পেশালিস্ট বা প্রেত বিশেষজ্ঞ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এইবার তার লড়াই এক যুবতী নারীর রক্তলোলুপ তান্ত্রিকের সাথে, যে নরক থেকে পৃথিবীতে ডেকে আনতে চায় হিংস্রতম প্রেতকে। দিস ইজ ইউর স্টোরি টেলার সাইফ বিন রহমান, and let's jump into the explanation. গহীন জঙ্গলের মাঝে মোহাচ্ছন্দের মতো হেঁটে যাচ্ছে এক সদ্য যৌবনপ্রাপ্তা তরুণী। চারপাশটা কেমন যেন অশুভ। হঠাৎ থমকে যায় মেয়েটি। খানিকটা দূরে যেন আরেকটা মেয়েকে দেখা যাচ্ছে। দূরে হেলান দিয়ে থাকা মেয়েটাকে যে খুবলে খাওয়া হয়েছে এইটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে যায় তরুণীর। ঘোর ততক্ষণে কেটে গেছে। অপার্থিব আতঙ্ক নিয়ে ছুটে পালাতে চায় সে, কিন্তু তাকে খামচে ধরে এমন এক পৈশাচিক কিছু, যা দেখে মৃত্যুর আগের শেষ চিৎকারে সর্বশক্তি ঢেলে দেয় সে। পড়ার ঘরে পড়ছিলেন রিটায়ার্ড সিবিআই অফিসার নীরেন ভাদুড়ি। তন্ত্রের প্রতি আগ্রহ থেকে এই বিষয়ে পড়াশোনা শুরু করে কখন যে নিজের জীবনেরই অংশ বানিয়ে ফেলেছেন এসবকে নিজেই বুঝতে পারেননি। হঠাৎ কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যায় বাইরে। দরজা খুলতেই চোখের সামনে দেখতে পান ফ্যাকাশে প্রাণহীন মুখের দুই শিশুকে। তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে দুইজন, ওকে বাঁচাও। এই ঘটনার পরদিন সকালে মেয়ে নীরার সাথে বসে ব্যাপারটা নিয়ে আলাপ করছিলেন ভাদুড়ি মশাই। শিশুগুলোর আবির্ভাব কিসের ইঙ্গিত হতে পারে? নীরা এই শহরেরই অভি নামক একজন পদস্থ পুলিশ অফিসারের সাথে এঙ্গেজড। বাবা মেয়ে যখন আলাপ করছিল তখন অভি সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নে বিরক্ত। অবশ্য ঘটনা যা ঘটেছে তাও বেশ চাঞ্চল্যকর। মর্গ থেকে গায়েব হয়ে গেছে দুইটি লাশ। মর্গের সিকিউরিটি গার্ড ভীষণ আহত। কে বা কারা গার্ডকে মেরে লাশ চুরি করবে তা সবাই জানতে মরিয়া। গার্ডের জ্ঞান ফেরার পর সে এক অবিশ্বাস্য গল্প শোনায়। সেই রাতে সে প্রতিদিনের মতোই মর্গে পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে একটি লাশ যেন নড়ছে। আর পর মুহূর্তেই তার চোখের সামনে সে দেখতে পায় এক মূর্তিমান বিভীষিকাকে, যার বর্ণনায় সে একটি শব্দই বারবার বলছিল, পিশাচ। বড় বড় ধারালো নখ, কুচকুচে কালো ক্ষত বিক্ষত শরীর, চুলহীন মাথায় জলজল করে জ্বলছে নিষ্ঠুর দুইটা চোখ। তার এই গল্প যখন বাকিরা হেসেই উড়িয়ে দিচ্ছিল, তখন অফিসার অভি আর তার বান্ধবী তমার মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে। কারণ এই বর্ণনা তারা আগেও শুনেছে তাদেরই এক বন্ধুর মুখে। আর সেই রাতের নির্মম স্মৃতি দুজনেরই মনে পড়ে যায়। সেই রাতে একটা উঁচু বিল্ডিং এ বসে সময় কাটাচ্ছিল তারা। সঞ্জয় নামের এক বন্ধুর আতঙ্কিত মুখে বলতে থাকা এই বর্ণনা অবিশ্বাস নিয়ে শুনছিল। এই একই বর্ণনা। সঞ্জয় নাকি তাকে নিজের চোখে দেখে, তখনও নাকি ওই পিশাচটা তাদের পাশেই আছে। তার কথায় হাসাহাসি করতে করতে শেষ সীমানায় চলে যায় অজিত। হঠাৎ বিচ্ছিরি একটা গন্ধে ভরে যায় চারপাশ। বিস্ফারিত চোখে অজিতের দিকে তাকিয়ে চিৎকার করে তাকে ধরার জন্য ছুটে যায় সঞ্জয়, কিন্তু সে পৌঁছানোর আগেই কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয় অজিতকে। সেখানেই মারা যায় তাদের বন্ধু অজিত। সঞ্জয় এখনো স্বাভাবিক হতে পারেনি। কাউন্সিলরের কাছে যায় নিয়মিত। অজিতের মৃত্যুর জন্য সবাই সঞ্জয়কে দায়ী মনে করেছিল। সে এগিয়ে যাওয়াতেই হয়তো খেই হারিয়ে পড়ে গেছিল অজিত। কারো সাথেই এতদিন তার সাথে ভালো যোগাযোগ ছিল না, কিন্তু এখন যখন লাশ চুরি যাচ্ছে আর সেই রকম একই প্রেত দেখা যাচ্ছে যেমন বর্ণনা সঞ্জয় দিত, এইবার সবার ভুল ভাঙে। এদিকে আবারও আক্রমণ করেছে সেই পিশাচ। আরো একটি নিখোঁজ লাশ। পিশাচের আক্রমণের শিকার আরো একজন মানুষ। তার মুখে সবকিছু জানতে পারে তমা। এইবার আর পিশাচের অস্তিত্ব সম্পর্কে সন্দেহের কোনো অবকাশই থাকে না। আর অভি খুঁজে পায় ওই যে মর্গ থেকে চুরি গিয়েছিল ওই দুইটি লাশ সমেত কোনো রিচুয়াল করার পর তান্ত্রিকের ফেলে যাওয়া ধ্বংসাবশেষ। সেখানেই সে চুরি যাওয়া লাশ দুইটি ছিন্ন ভিন্ন অবস্থায় পায়। চলে আসেন ভাদুড়ি মশাই, আর এইবার লড়াইয়ে তার সামিল হওয়ার সময় এসে গেছে।
সঞ্জয়কে আনা হয় ভাদুড়ি মশাইয়ের কাছে। তিনি প্রশ্ন করে জানতে পারেন যে সঞ্জয়ের খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায়। সে মানুষ হয় তার ছোট মামার ঘরে। সেই মামা ছিল এক তন্ত্র সাধক। অল্প বয়স্ক ছেলে মেয়েদেরকে হত্যা করে তাদের লাশের সাহায্যে সাধনা করত লোকটি। আর এই সব কিছু সঞ্জয় সেই ছোট্টবেলায় নিজের চোখেই দেখেছে। আর সঞ্জয়কেও সে পালছিল একটা বিশেষ উদ্দেশ্যে। কিন্তু সঞ্জয়ের মামি তাকে খুব ভালোবাসত। আর একদিন মামির সাহায্যে সে সেইখান থেকে পালাতে সমর্থ হয়। এরপর সে একাই এই শহরে কষ্ট করে সার্ভাইভ করেছে, পড়াশোনা করেছে, কিন্তু তার মামার কালো ছায়া তার পেছন ছাড়েনি। যেই প্রেত এখন লাশ চুরি করছে, এটাই তার কল্পনায় এসে বারংবার তাকে আতঙ্কিত করে। এই প্রেতই মেরেছিল অজিতকে। সব শুনে ভাদুড়ি মশাই বুঝতে পারেন যে এই সব সঞ্জয়ের সেই মামারই কাজ, যে তন্ত্র সাধনার এক নিম্নতম স্তরের সাধনায় লিপ্ত। ডেকে আনতে চলেছে পাশবিক এক পিশাচকে, যাকে থামাতে না পারলে সভ্যতার ধ্বংস অনিবার্য। অফিসার অভির সহকারী রতন সাহেবের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাহিনীর শুরুতেই আমরা যেই মেয়েটিকে ঘন জঙ্গলে দেখেছিলাম, সেই রতনের মেয়ে প্রতিমা। তাকে চারদিকে খুঁজতে শুরু করে পুলিশ। আর এক পর্যায়ে সেই ছেলেকে খুঁজে পায় যার সাথে প্রতিমাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ছেলেটি পালাতে চেষ্টা করলেও পুলিশের হাতে সে ধরা পড়ে। ইন্টারোগেট করে জানা যায় ছেলেটির টাকার বিনিময়ে প্রতিমাকে অজ্ঞান করে একজন অদ্ভুত দর্শন লোকের কাছে দিয়ে এসেছে। প্রতিমাকে টার্গেট করার কারণ ছিল যে এইটা তার মেনস্ট্রুয়াল টাইম ছিল। মূলত সেই তান্ত্রিকই এমন একটি যুবতী চাচ্ছিল যার মেনস্ট্রুয়াল পিরিয়ড চলছে। ভাদুড়ি মশাই তখন ভাবছেন, কে এই তান্ত্রিক? আর এই সময় তার চোখের সামনে তার দরজার হাতল আগুনের মতো গরম হয়ে ওঠে। আর কে যেন বলে ওঠে, ভাদুড়ি মশাই, আমায় খুঁজছেন? শক্তিশালী তান্ত্রিকের ক্ষমতার আন্দাজ পেয়ে যান ভাদুড়ি। পরদিন সবাইকে নিয়ে বসেন ভাদুড়ি মশাই। তাদেরকে খুলে বলেন যে প্রতিমাকে তুলে নিয়ে যাওয়ার দুইটা কারণ আছে। এক, তন্ত্র সাধনায় অবিবাহিত মেয়েদের মেনস্ট্রুয়াল ব্লাডের মূল্য অনেক। সব সাধনায় সিদ্ধি লাভ করে একজন মৃতদেহের মধ্যে প্রেতের আগমন ঘটিয়েছে সেই তান্ত্রিক। সে চায় ওই মৃতদেহের সাথে আগামী 2 দিন পরের ব্লাড মুন বা রক্তিম চন্দ্রের রাতে প্রতিমাকে বিয়ে দেবে। তাদের দুইজনের ইন্টারকোর্সের মাধ্যমে জন্ম নেবে এক অশরীরী। সে প্রতিমাকে হত্যা করেই জন্ম নেবে এবং তান্ত্রিককে অমরত্ব দান করবে। সব শুনে স্তম্ভিত হয়ে যায় সবাই। সামনে প্রতিমার এবং সকলেরই ঘোর বিপদ। সেই রাতে সঞ্জয়ের জীবনে দুঃস্বপ্নের মতো আবির্ভূত হয় তার মৃত মামির কুৎসিত প্রেত অবয়ব। সেই অবয়ব তাকে বলে কিভাবে তাকে পালাতে সাহায্য করায় তান্ত্রিক তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে। তীব্র আতঙ্কে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায় সঞ্জয়। আর এই সব কিছু নিজের আখড়ায় বসে তন্ত্রের সাহায্যে করছিল সেই তান্ত্রিক। এদিকে অভি সেই লোকটির সন্ধান করতে করতে তাকে খুঁজে পেয়ে যায়, যে প্রতিমাকে তান্ত্রিকের হাতে তুলে দিয়েছিল। কিন্তু অভি নিজেই তার হাতে ঘায়েল হয়। লোকটির হাতে মারাই যেত সে, কিন্তু পুলিশের ট্রেনিং তাকে শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সাহায্য করে। আর গ্রেফতার হয় তান্ত্রিকের সেই চেলা। চেলাকে জিজ্ঞাসাবাদ করতে আসে নীরেন ভাদুড়ি। কিন্তু অনেক চেষ্টা করেও যখন লাভ হচ্ছিল না, তখন হঠাৎ সেখানেই মারা যায় লোকটি। কারণ নিজের বিপদ দেখে মুহূর্তেই তান্ত্রিক তার এই অন্ধ ভক্তকে খুন করতেও 2 বার ভাবেনি। এদিকে প্রতিমাকে হিপনোটাইজ করে ফেলে তান্ত্রিক। মেয়েটির নিজস্ব কোনো বুদ্ধি আর কাজ করছিল না। সময় কেটে যায়, চলে আসে রক্তিম চন্দ্রের সেই রাত। ভাদুড়ি মশাইকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে তান্ত্রিক। তার প্রবাসী নাতনির মৃত্যু তার নিজের চোখের সামনেই দেখায়। কিন্তু তন্ত্রসিদ্ধ ভাদুড়ি সব প্রতিকূলতা কাটিয়ে ওঠে। এবার দেখার পালা কার তন্ত্রের জোর বেশি। এইদিকে বিয়ের আনুষ্ঠানিকতা অনেক দূরে এগিয়ে গেছে। আকাশে জায়গা পেয়েছে পূর্ণচন্দ্র, রক্তাভ লাল। পৌঁছে গেলেন ভাদুড়ি মশাইও। বিয়ে প্রায় হয়েই যেত, কিন্তু শেষ মুহূর্তে নিজের তন্ত্র বলয়ের মধ্যে পেয়ে যান তান্ত্রিকের আস্তানাকে। দূর থেকেই সেই পিশাচের হাতে আগুন জ্বালিয়ে দেন ভাদুড়ি মশাই, যেই হাত প্রতিমার সিঁথিতে সিঁদুর পরছিল। নিষ্ফল আক্রোশে গলা টিপে মেয়েটিকে হত্যা করার চেষ্টা করে তান্ত্রিক। কিন্তু তার আগেই পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যান ভাদুড়ি মশাই। কিন্তু তন্ত্র বলে ভোজবাজির মতো সবার সামনে থেকেই অদৃশ্য হয়ে যায় সেই তান্ত্রিক। আর অদৃশ্য হওয়ার আগে এক নজর বিস্ফারিত নয়নে তান্ত্রিককে দেখেই চিনতে পারেন ভাদুড়ি মশাই। এ যে লোকনাথ, তারই এক সময়ের প্রিয় শিষ্য, যাকে বের করে দিয়েছিলেন তিনি নিজের আশ্রম থেকে। কারণ নিষিদ্ধ সব সাধনায় লিপ্ত হয়েছিল সে। সেই লোকনাথই এখন তার সব থেকে বড় শত্রু।
এই সময় ফোনে কল আসে ভাদুড়ি মশাইয়ের, তার মেয়ের ফোন থেকে। রিসিভ করতেই তিনি শুনতে পেলেন লোকনাথের গলা। গুরুদেব, আপনার সব থেকে অপ্রিয় শিষ্য আপনার প্রিয় কন্যাকে নিয়ে গেল, শীঘ্রই দেখা হবে। সুতরাং রতন সাহেবের মেয়ে প্রতিমাকে বাঁচাতে পারলেও তার নিজের মেয়েই এখন বিপদে। এইবার কি করবেন ভাদুড়ি মশাই, আর তান্ত্রিকেরও পরবর্তী চাল কি হবে? এই প্রশ্ন সামনে রেখে শেষ হয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন সিরিজ নিকষ ছায়া। এন্ড টু বি অনেস্ট, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। উপন্যাসটা অনেক ভালো ছিল, তন্ত্র সাধনা, জিন ভূত, অকাল্ট, প্যারানর্মাল স্টাফ এগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। যাই হোক, কাহিনীটা কিন্তু বেশ সুন্দর। যদি প্রেজেন্টেশন আরো ভালো করা যেত, বেশ ভালো একটা জিনিস আমরা পেতে পারতাম। এটা তো ছিল আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনার কেমন লাগলো আমাদের আজকের কাহিনী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন নাইটেলস বাংলা। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট টু ডু, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।